অন্যদের ভাতার তার বউয়ের সাথে কত রোম্যান্স করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখে সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো? আবার নয়তো আমাকে বারবার ওপরে তুলে নিতে কেন বলেন? আচ্ছা ভাই, তোর গলার ডান পাশে ওটা কিসে কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আছে যে। ভাইয়া বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো, পুচকে মেয়ে একটা ঘুমের ঘোরেও একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দেইনি বলে কত অভিমান। আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাত নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তবুও এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। মৌ ঘুমের ঘুরে আবারও দু একবার নড়ে চড়ে উঠল। তবু উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনারদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসরের প্রথম হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান ময়ূর মেহেদি রাঙা হাতটার দিকে তাকিয়ে থেকে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। দূর মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি মধুর ধ্বনি কানে আসতেই আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল মৌ। প্রতিদিন নিয়ম করে ফজরের সালাত আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যাস। তবে বিয়ের হুলস্থুল আর ঝামেলার কারণে গত দুটো দিন ভোরে ঠিক মতো ওঠা হয়নি। কিন্তু আজ ঈদের পবিত্র সকালে ঠিক সময়ে তার ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজেকে নরম ও আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হলো মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের উপর চরম অভিমান করে সে মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় সে এলো কিভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানার ঠিক পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েই নেই, সে ময়ের উড়নার আঁচলটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই ময়ের ঠোঁটের কোণে এক চলতে বিজয়ী ও মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজের দুই হাতের দিকে তাকাতেই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। এ কি? তার দুই হাত কোনোই অব্দি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো। হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখলেই বোঝা যায় কেউ একজন পরম মমতার অত্যন্ত যত্ন সহকারে সারা রাত জেগে এই ছবি এঁকেছে। বিছানার পাশে তাকাতে দেখলো বেশ কয়েকটি মেহেদি ছড়ানো ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মৌ। মনে মনে ভাবলো, এই গভীর রাতে দরজা বন্ধ রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরে দিল? একবার তার অবুঝ মনে উজান চৌধুরীর নামটা ভেসে উঠলেও সে নিজেই নিজের মাথা নাড়িয়ে উড়ে দিল। এটা অসম্ভব। যে লোকটা তাকে দু চোখে দেখতে পারে না, সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোয়াবে আর হাত ধরে মেহেদি দেবে? অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাত আদায় করার জন্য বিছানা থেকে নামলো সে। ওযু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে যায় নামাজ গুছিয়ে রাখলো। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহলী বশত সেটা হাতে তুলে নিল এবং খুলে দেখলো। সাথে সাথে চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ির সাথে ম্যাচিং চুড়িও। মুহূর্তে ময়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। মানুষটা তাহলে তার জন্য মেহেদির সাথে শাড়িও কিনে এনেছে। সে মুচকি হেসে প্যাকেটটা সেখানে রেখে গুটি গুটি পায়ে উজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে ডায়মাক নিয়ে বলেছিল বিছানায় শুধু মুখ ঘুমাবে আর উজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজেই কেন বিছানায় এসে কুণ্ডুলি পাকিয়ে ঘুমাচ্ছেন? হয়তো ভুল করে ঘুমের ঘুরে উঠে এসেছেন। তবে মৌ মনে মনে চাইল না যে উজান কষ্ট করে ওই ছোট সোফাটায় গিয়ে ঘুমাক। তার মায়ের ব্যাকুল হয়ে মৌ বিছানার উপর উজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভেজা চুলের সুবাস আর মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসগুলো শটান গিয়ে উজানের মুখে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উজান চোখ নামিলেই ঘুমের ঘুরে আচমকা এক ঝটকায় মৌর কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আকস্মিক এই হামলায় ময়ূর জান প্রায় কবজ হওয়ার দশা। মুহূর্তের মধ্যে উজান নিজের নাক ডুবিয়ে দিল ময়ূর গলার নরম ভাঁজে। ঠোঁট ছোঁয়ালো তার মসৃণ মুখমল ত্বকে। আলতো করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুম্বন। শরীরের ভেতর এক তীব্র ও অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল ময়ূর।
বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাকলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধপধপ শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু সেই সুখকর অনুভূতির রেশ কাটতে না কাটতেই উজানের মুখ থেকে অবিন্যস্ত ও কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আর একটাবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি, আমি আর একটু ভুল বুঝবো না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো সে সরাসরি মোর ছোট্ট কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসার পৃথিবী আর কাছের মতো নরম হৃদয়টা ছুরমার হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণে মোর মগজে আলো ঢুকলো। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসার শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে মৌ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে বড় জেদি আর একরুখা মেয়ে। হোক না উজানের হৃদয়ে পুরনো কোনো ক্ষতের দাগ। মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবারও নতুন করে উজানের বুকে নিজের নাম লিখিয়ে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘুর কাটলো এবং সে চোখ মেলে তাকালো। কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহু বন্ধনে ওভাবে লেপ্টে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল। হকচকিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবার কোন সাহসে আমার কাছে এসেছো? মৌ নিজের বুকের ভেতরের কান্না আর ভাঙচুর লুকিয়ে রেখে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসলো। মুখটা কুঁচকে দামাকের সাথে বলল, বাবা, যত দোষ নন্দ ঘোষ। এখন আমি একটু আপনার কাছে যাইনি প্রফেসর সাহেব, বরং আপনি নিজে মাঝরাতে সোফা ছেড়ে আমার বিছানায় এসেছেন। আর একটু আগে আপনি আমাকে জোর করে নিজের বুকের ভেতর টেনে নিয়েছেন। হোয়াট? উজান চৌধুরীর চরিত্র এতটাও সস্তা বা বাজে নয় যে সে যাকে তাকে মাঝরাতে বুকে টেনে নেবে। মৌ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে উজানের সামনে গিয়ে দাঁড়ালো। ওহ তাই নাকি? বউকে মুখে স্বীকার করে না, অথচ সেই বউয়ের জন্য মাঝরাতে মল উলটপালট করে শাড়ি কিনে নিয়ে আসে। আবার সারা রাত জেগে নিজের হাতে এত যত্ন করে মেহেদির নকশা এঁকে দেয়। এমনকি শেষ রাতে জড়িয়ে ধরে টোপাটোপ চুমু খায়। সে আবার এসেছে এখানে নিজের চরিত্র নিয়ে বড় বড় লেকচার দিতে। ঢং! এই খিটখিটে স্বভাবের জন্যই মনে হয় ওই শিরিন ডাইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছে। শিরিনের নামটা ময়ের মুখে শোনা মাত্রই উজান যেন পায়ের নিচে মাটি খুঁজে পেল না। পুরো শরীর শক্ত হয়ে গেল তার। শিরিনের ব্যাপারে চৌধুরী বাড়ির লোকজন ছাড়া বাইরের কেউ তেমন কিচ্ছু জানে না। বাড়ির লোকও শুধু এতটুকুই জানতো যে উজানের অতীতে একটা গভীর প্রেম ছিল, কিন্তু সেই মেয়ের নাম, পরিচয় বা ইতিহাস কেউ জানতো না। তাহলে এই পুচকে মেয়েটা কিভাবে জানলো? সে অত্যন্ত কাঁপা কাঁপা ও ভীত গলায় জিজ্ঞেস করলো, শিরিনের ব্যাপারে তুমি কিভাবে জানলে? মৌ দুই হাত বুকের কাছে গুটিয়ে বেশ ভাব নিয়ে বলল, যা বাবা, একটু আগে নিজেই তো আমাকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরে সেই ডাইনিকে 10 বার আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলে ফেললেন। এখন আবার আমাকে উল্টো জিজ্ঞেস করছেন আমি কিভাবে জানলাম? কথাটা শুনে উজান শুকনো ঢুক গেল। নিজের উপর তীব্র রাগ আর ক্ষোভ হতে লাগলো তার। ঘুমের ঘোরে সে নিজের অজান্তেই এসব কি আবল তাবল বকে ফেলেছে। শিরিনকে সে মন থেকে যতই মুছে ফেলতে চায়, সে ততই জেঁকে বসে। কাল বিকেলে দূর থেকে হুট করে মেয়েটাকে অন্য একজনের সাথে দেখার পর থেকেই মগজে যেন নতুন করে পুরনো ক্ষতটা চারা দিয়ে উঠেছে। ঠিক তখনই মৌ বাঘিনীর মতো পা ফেলে উজানের একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো। তারপর উজানের মুখের দিকে ঝুঁকে পড়ে চোখ দুটো সরু করে অত্যন্ত মারমুখী ও ফিসফিসানি গলায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিল, শুনুন প্রফেসর সাহেব, বিয়ের আগে আপনার লাইফে কোন পেতনি, ডাইনি বা চামচিকি ছিল তা নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। বাট এখন যেহেতু আপনি আমার বিবাহিত ক্রাশ বর, সো আজ থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিংবা ওই পুরনো পেতনিকে আবারও নিজের ঘাড়ে তোলার চেষ্টা করেছেন, তবে আমি আপনাকে একদম আল্লাহর নামে কুরবানি দিয়ে দেব। এই বলেই মৌ উজানের মুখের উপর এক বিশ্রী ভেঙচি কেটে দরজার দিকে চলে গেল।
উজান যেন পাথরের মূর্তির মতো একদম আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। মেয়েটার কথার তেজ দেখে মনে হচ্ছে সুযোগ পেলে সে উজানকে সত্যি সত্যি জ্যান্ত জবাই করে কুরবানি দিয়ে দেবে। উজান যখন নিজের স্তব্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই মৌ কোথা থেকে যেন এক দমকা হাওয়ার মতো আবারও দৌড়ে ফিরে এলো। উজান কিছু বুঝে ওঠার আগে সে পায়ের পাতায় ভর দিয়ে উঁচিয়ে উঠে উজানের ডান গালে ঠোঁট চেপে এক জোরালো মিষ্টি চুম্বন এঁকে দিল। তারপর উজানের কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে আওড়ালো, ভালোবাসি আমার খিটখিটে প্রফেসর সাহেব, শুভ ঈদ মোবারক। কথাটা বলেই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না মৌ। খিলখিল করে হাসতে হাসতে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উজান রাগে গজগজ করে উঠল। অসভ্য মেয়ে একটা, লাজ লজ্জা বলতে কিছু নেই তার ডিকশনারিতে। ইডিয়েট একটা, সুযোগ পাই মেরে তক্তা বানিয়ে ফেলবো একদম। মেরুন রঙের সে চমৎকার জামকালো শাড়িটা পরিধান করে ছোট্ট ছোট্ট পা ফেলে ড্রয়িং রুমে হাজির হয়েছে মৌ। বেনারসি শাড়িতে তাকে আজ সত্যি কোনো পরীর মতো লাগছে। বাড়ির পুরুষ মানুষ আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, ইফাত, আরিয়ানা এবং উজান সহ সবাই ঈদের নামাজ শেষ করে মাত্রই বাসায় ফিরেছে। সবার পরনে নতুন পাঞ্জাবি পায়জামা। মৌ ড্রয়িং রুমে ঢুকেই বিন্দু মাত্র লজ্জা না পেয়ে সবার আগে দৌড়ে গিয়ে শ্বশুর আরিফুল চৌধুরী থেকে শুরু করে একে একে সবাইকে নিচু হয়ে সালাম করলো এবং অত্যন্ত আদায় করে সবার কাছে থেকে মোটা অঙ্কের চকচকে করে সালামি লুফে নিল। এবার সে সোজা গিয়ে দাঁড়ালো উজানের সামনে। উজান তখন নিজের দুই জোড়া ভ্রুকুচকে মোর এই মেরুন শাড়ি পরা রূপের দিকে তাকিয়ে অবচেতনভাবেই মনে মনে একটু মুচকি হাসলো। ঠিক তখনই মৌ তার সামনে নিজের ডান হাতটা পেতে বেশ কায়দা করে বলে উঠল, ঈদের সালামি দিন। উজান সালামের কথা শুনে কোনো পাত্তা না দিয়ে বেশ আরাম করে গিয়ে সোফাটায় পা ছড়িয়ে বসলো। মৌ ছাড়ার পাত্রী নয়, সেও ঠিক ছায়ার মতোই সোফার পাশে গিয়ে তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। উজান এক পায়ের উপর আরেক পা তুলে তার গম্ভীর ও কর্কশ্বরে সংক্ষেপে আওড়ালো, কত? মৌ খুশিতে একেবারে গদগদ হয়ে চোখ দুটো বড় বড় করে দুই হাত নেড়ে উত্তর দিল, 34,000। মৌয়ের মুখে এই আকাশচুম্বী অঙ্কের কথা শোনা মাত্রই উজানের চোখ জোড়া কপালে ওঠার উপক্রম হলো। সে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে আকাশ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, হোয়াট? টাকা কি ঘোড়ার পেছন দিয়ে বের হয় যে চাইলেই দিয়ে দেব? উজানের এমন কিপটুমি মার্কা চিৎকার শুনে মৌ আর নিজের মুখ সামলাতে পারল না। সে নিজের কোমর দুই হাত দিয়ে ধরে তড়িৎ গতিতে উত্তর দিল, না, আপনার নিজের পেছন দিয়ে বের হয়। কথাটি মুখ থেকে বের হওয়া মাত্রই মৌয়ের নিজের হুঁশ ফিরল। সে দ্রুত নিজের দুহাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল। মনে মনে নিজেকে এই গালি দিল, ধুর ছাই, এই পুরা মুখটা কি এক সেকেন্ডও চুপচাপ থাকতে পারে না? বাড়ির সবার সামনে এই নোংরা কথাটা না বললে কি পেটের ভাত হজম হতো না তার? এদিকে মৌয়ের এমন অভাবনীয় ও মারাত্মক ভাষার উত্তর শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হু হু করে হাসি রোল পড়ে গেল। ইফাত আর আরিয়ান তো হাসতে হাসতে সোফা থেকে মেঝেতেই গড়িয়ে পড়ার দশা। বাড়ির সবার সামনে নিজের বইয়ের মুখে এমন অবাস্তব কথা শুনে উজানের ফর্সা মুখ এবার রাগে একেবারে বেগুনি হয়ে গেল। সে রাগে চোখে মৌয়ের দিকে তাকাতেই মৌ চোরের মতো মুখ লুকিয়ে শাশুড়ির পিছনে গিয়ে আশ্রয় নিল। সবার হাসির রোল দেখে উজান নিজের মায়ের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে একবার বাঘের মতো গর্জন করে উঠল, দেখেছো আম্মু, তোমাদের এই পরম আদরের ফাজিল বৌমা কেমন ভাষায় কথা বলছে? এরপরেও কি তোমাদের মনে হয় যে এই বেয়াদব মেয়ের সাথে আমার একটু ভালো ব্যবহার করা উচিত? আমার তো এখন মন চাইছে যে ওকে আমি... উজান রাগে ফুঁসতে ফুঁসতে যে না ময়ূর দিকে এক পা দু পা করে এগিয়ে যেতে চাইলো, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো ইফাত। আরে শালা, ঘরে এমন রূপবতী বউ থাকতে বিন্দু মাত্র কদর করিস না, সারাক্ষণ শুধু রাগ দেখাস। তোর যদি এত অপছন্দ হয় তবে মৌকে আমাকে দিয়ে দে। আমার নিজের বাপ তো আর জীবনে আমাকে নিজে থেকে এভাবে ধরে বেঁধে বিয়ে করিয়ে দেবে না, তাই তোটা আমাকে দে। ইফাতের এমন রসত্বকার ধাসটা মুমার্কা কথা শোনা মাত্রই উজান নিচের দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। সে আচমকায় ইফাতের পিঠের উপর সজোরে এক মুখ্যম কিল বসিয়ে দিল। শালা, তোকে আমি রাতে দেখে নেব। ইফাত পিঠে কিল খেয়েও বিন্দুমাত্র দমল না, বরং মুখ কুচকে আরো জোরে হেসে উঠল। ঘরে এত সুন্দরী বউ রেখে তুই মাঝরাতে আমার রুমে আমার কাছে আসবি? সিরিয়াসলি? নাকি তোর মধ্যে ভেজাল আছে? কথাটা বলে ইফাত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজানের পরবর্তী মার থেকে বাঁচতে এক লাফে ড্রয়িং রুমের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে সবার পেছনে দাঁড়ালো।
উজান এবার রাগে একদম বুম হয়ে গেল। এই বাড়িতে এক মুহূর্ত থাকা মানে নিজের সম্মান ধূলিসাৎ হওয়া। সে তীব্র ক্ষোভ নিয়ে যেই না ড্রয়িং রুম পার হয়ে সদর দরজার দিকে চলে যেতে চাইলো, ঠিক তখনই মৌ একদম চিলের মতো ডানা মেলে উজানের যাওয়ার পথ আটকে সোজা সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিজের ডান হাতটা উজানের সামনে পেতে বলে, সালামিটা দিয়ে যান। উজান নিজের ক্ষিপ্ত তপ্ত দৃষ্টি দিয়ে ময়ের দিকে তাকালো, যেন চাউনি দিয়ে মেয়েটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তবু ময়ের সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। সে নিজের বড় বড় হরিণীর চোখ দুটো মেরে একদম নিষ্পাপ বাচ্চার মতো ফ্যালফেল করে উজানের মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে রইল। ময়ের এমন নাছরবান্দা রূপ দেখে উজানের ঠোঁটের কোণে এবার এক চরম বাঁকা ও রহস্যময় হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজলো। তারপর অত্যন্ত ভাব নিয়ে পকেট থেকে একটা 2 টাকার নোট বের করে ময়ূর হাতের মুঠো শক্ত করে গুঁজে দিল। নোটটা গুঁজে দিয়েই উজান খানিকটা নিচু হয়ে ময়ূর কানের কাছে মুখ এনে ফিসফিসানো স্বরে আওড়ালো, লিসেন পুচকে মেয়ে, উজান চৌধুরী তার বাপের জন্মেও কোনোদিন এত বড় অঙ্কের টাকা কাউকে ফ্রিতে সালামি দেয়নি, কিন্তু আজ তোমাকে দিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কতটা স্পেশাল। মৌ নিজের হাতের এই 2 টাকার নোটটার দিকে একবার তাকালো আর একবার উজানের দামাকি মুখের দিকে তাকালো। তার খুশিতে ডগমগ করা মুখটা মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে উঠল। সে রাগে রিরি করে উঠে বলল, কি বললেন? খাটাস লোক একটা, আপনি এই 2 টাকা আমাকে ভিক্ষা দিচ্ছেন? উজান নিজের কলারটা একটু সোজা করে বলল, লাইক সিরিয়াসলি এটা তোমার কাছে ভিক্ষা মনে হচ্ছে? তুমি আমার আম্মুর অতি আদরের নতুন বৌমা, তাই তোমাকেই স্পেশালি দিলাম। অন্য কেউ হলে তো আজ এক আনাও পেত না। উজানের এমন চরম কীর্তিমি সহ্য করতে না পেরে ময়ের মাথার সমস্ত রক্ত এক নিমিষে চড়ে গেল। সে আর নিজের রাগ সামলাতে পারল না। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ নিজের হাতের আঙ্গুল দিয়ে উজানের শক্ত পেশিবহুল হাতের উপর শরীরের সমস্ত শক্তি খাটিয়ে এক মারাত্মক চিমটি কেটে দিল। উজান ব্যথায় কুঁকিয়ে ওঠার আগেই মৌ রাগে ফুঁসতে ফুঁসতে পা দাপাতে দাপাতে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়ির পেছনের পুকুর ধারে শান বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল ফুল গাছের নিচে 2 হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার সে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের উপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই আবদ্ধ চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চিরে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরফর করে উঠল মেহের। সে তড়িঘড়ি করেই নিজের ওড়না আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত মুখে এক চুলতে চঞ্চল হাসি নিয়ে হুট করেই মেহেরের একদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতকে অতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামলে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সে অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীরে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল, কিন্তু ইফাতও এত সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয় ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, আচ্ছা ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভ্রু কুচকে শুধালো, I just want to know, but why? Can serve, ছাড়ুন প্লিজ, কেউ এ ব্যাপার দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। I don't care. যে যাই বলুক তাতে ইফাত চৌধুরী কিছু যায় আসে না। তার আগে বলো তুমি কোন সাহসে এই ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন রাত পাগল হয়ে ঘুরে বেড়ায়?
মেহের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মুচড়ে দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতে সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখের সে চঞ্চল চাউনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পিছে ঘুরে বেড়ানো সেসব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর না, আমি আপনাকে অ্যাভয়েড করছি, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্য এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে আমাকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না। আর না, চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের জন্য চোখের সামনে হারানো হতো। মেহেরের কথার ভেতরে সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেহেরের কণ্ঠস্বর এবার খুবই কাঁপতে লাগলো, তবু ইফাত ছাড়ল না। সে দৃঢ় গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখলো। মেহেরের ভেতরে জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে জিজ্ঞেস করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এই কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করে মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ছটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সে বকুল তলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সে সিঁড়িতেই বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথার চুল ঢাকালো। তারপর হাপন মনে এক চিলতে অদ্ভুত মুগ্ধতার হাসি হাসলো। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময় শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে, যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডের সাথে শুধু তোমার এই মলিন মুখের দিকে তাকিয়ে সারাদিন এক ঘরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমায় দেখলে কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। ওজান সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরের কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটোখাটো একটা ছায়া এসে উঁকি দিল। রুমের ভেতরে উজানকে এভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখে মুহূর্তের মধ্যে মোয়ের ঠোঁটের কোণে এক চলতে দুষ্ট ও বিজয়ী হাসি ফুটে উঠল। মো এক হাতে একটা চকলেটের কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে সে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে পাশে বসলো। চেনা সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে ময়ূর দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসলো, কিন্তু মৌ লম্বার পাত্র নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লিফটে বসলো। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইল, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে আমার গায়ের উপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ ওই বাজখাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঠিয়ে করার সুরে বলল, হ্যাঁ, প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়।
এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অন্তত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কুলের উপর গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহাম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানে তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমানোর তো দূর, একেবারে তার কোলের উপরে ছড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছে এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্রই মোর গাল দুটো রাগে রসগোল্লার মতো হয়ে উঠল। সে কোলের উপর বসেই উজানের কলারটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারে কোনো ঠিক ঠিকানা নেই, ঘুমের ঘুরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমু খায়, তার হিসাব নেই। আর এখন আমার দিকে আঙ্গুল তুলছে। বেশি তেড়িবেড়ি করলে কিন্তু বলে দিচ্ছে শুধু কুল নয়, একদম আপনার ওই মাথার উপরে গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমট ও রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মোহের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার উপর চড়ে বসাটাই তো বাকি রেখেছো, বেয়াদব মেয়ে। উজানের ওই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দৃষ্টি দিয়ে মৌয়ের দিকেই তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল এবং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওড়ালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্ট কিন্তু। উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই। আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলেই আপনার গায়ে জন্ডিস চড়ে বসে। আমাকে আপনার একটু ভালো লাগে না। বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন আর আমি অমনি পটলা পুটলি পেটে চলে গেলাম, তাই না? মৌকুল থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু ছাড়ছি না। এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজান চোখ জোড়া কপালে তুলে এক রাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসলো। কিন্তু ময়ূরাজ তার পিছু ছাড়ার কোনো নামই নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার উপর আয়েশ করে বসলো। উজান ময়ূর দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিসফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। আরে মেয়ের মুখে এই কথাটা শোনা মাত্রই উজান বিষম খেলো। সে কাশতে কাশতে ল্যাপটপটা এক পাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় করে ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অভদ্র মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগলো, না মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগেই প্র্যাকটিস করছি। শয়তানের হাড্ডি বলে কি? এই বলেই উজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। উজানও দম্বার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এই চিলতে ছটফটানি দেখে উজান মাঝপথে থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়ট, দাঁড়াও বলছি। এইটুকু বয়সে মুখ দিয়ে পাকা পাকা কথা বের করছি, এখনো দুধের দাঁতও পড়েনি, অথচ অভদ্রদের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিল। সত্যি কথা বলেও আমার দোষ, তাই না? চুপ কর অশুভ মেয়ে, একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন,
অসভ্য পুরুষ, এই বালের কথা ছাড়া আর কি বা পারেন? ননসেন্স বলে কি? এমন বেয়াদব মেয়ে আমার কপালেই জুটতে হলো। হে মাবুদ, দয়া করে হয় তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খাচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজান নিজে কেমন যেন থতমত খেয়ে থেমে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথে থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বিশ্রীভাবে ভাঙালো। তারপর বিছানার অন্য পাশে গিয়ে দু হাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো, অন্যদের ভাতার তার বউয়ের সাথে কত রোম্যান্স করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখে সহ্য করতে পারে না। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার ওপরে তুলে নিতে কেন বলেন? উজানের জোড়া ভ্রু এবার কুঁচকে গেল। রাগে তার কপালের ও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবাধ্য হয়ে যাচ্ছে। বয়সে সে ময়ূর চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সে নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীহ নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মুখে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার উপর ফুলমুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ময়ের ঠিক গায়ের উপরেই গিয়ে আছড়ে পড়ল উজান। আকস্মিক এই পতনে তীব্র ভয় আর লজ্জায় মুহূর্তের মধ্যেই নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করলো ময়ের নরম ঠোঁটের কোলে। মুহূর্তের মধ্যেই মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরের ভেতর এক তীব্র অদ্ভুত ও অচেনা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজের দুহাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে ময়ের উষ্ণ ছোঁয়া পেতে কেমন যেন অবশ হয়ে গেল। ময়ের ওই আকুল ভীত আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ময়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করেই আটকে গেল ময়ের ঠোঁটের ঠিক কোনায় থাকা ছোট কুচকুচে কালো তিলটার উপর। আবছা আলোয় তেলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার আবদ্ধ মন ও শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকে তীব্রভাবে আসক্ত হয়ে পড়ছে। এক অদ্ভুত অনুভূতিতে তার ভেতরটা তোলপাড় হতে লাগলো। যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে ময়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানো ও ভেজা গলায় ভেসে এলো, ভালোবেসে ফেললেন নাকি মিস্টার প্রফেসর? ময়ের এই চপল কথায় মুহূর্তের মধ্যে ঘুর কাটলো উজানের। সে তীব্রভাবে হকচকে উঠে শটান বিছানার উপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামনে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ তাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে নিজে উজানের শক্ত বুকের উপর আয়েশ করে উঠে বসলো। উজান নিচে শুয়ে থেকে মুখে বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলক ধাঁধায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিজয়ী হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো। অত্যন্ত নরম ও দাবিদার কণ্ঠে শুধালো, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? ময়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে ময়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করলো এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট ও নরম আঙুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক ছিলতে ম্লান হাসলো। অত্যন্ত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগলো, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হইনি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছি। যে মৌ একসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনেও কখনো অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না,
অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। ময়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে ওজনের শার্টের বোতামটা নিজের আঙ্গুলে জড়াতে জড়াতে আরো ভাঙা গলায় বলল, খুব ইচ্ছে হয় জানেন, আপনার ওই গম্ভীর মুখ থেকে অন্তত একটি বারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুকটা ছটফট করে। কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধুই এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটি বার বলবেন, ভালোবাসি মু। দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছেই ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। উজান তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে মোর দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো। তার প্রতিটা কথা তার কানে কর্কশ শোনাতো, অথচ আজ কেন যেন তার একটু বিরক্তি লাগলো না, বরং তার অবাধ্য মন বলছিল এই বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরোটা জীবন পার করে দেওয়া যায়। পর মুহূর্তেই উজান নিজের ভেতরের প্রবল পুরুষালী ঘোর কাটিয়ে উঠল। সে মৌকে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার উপর সোজা করে বসালো এবং নিচে তার একদম মুখোমুখি বসলো। ময়ের অশ্রু সজল চোখের দিকে সরাসরি নিজের স্থির চোখ রেখে অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড্ড ছোট, ইম্যাচিওর, তাই তুমি ভালোবাসার আসল নির্মম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি সেই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। মৌ নিজের চোখের কোণের অশ্রুটা হাতের উল্টো পিঠে দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে ওঠে। তবুও আমি আপনার দেয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসায় ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। উজান তার গভীর দৃষ্টিতে ময়ূর ওই অশ্রু সজল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝে উঠতে পারে না। সে যতই মুখে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততটাই তীব্র এক মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। উজানার কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চাইল না। সে কিছুটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর মৌ উজানকে একটু বিরক্ত করতে গেল না। সে শান্ত হয়ে বিছানার উপর দু হাতে মুড়ে বসে এক হাত গালে দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে উজানও বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটু নড়চড় না করে চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে ময়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনো ঘুমায়নি, বিছানায় একাকী এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন ঘুমানোর জন্য ছটফট করছে আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না, তার কারণ উজান চৌধুরী খুব ভালো করে জানে। উজান নিজের ঠোঁটের কোণে এক চলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে ময়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান নিজের এক জোরালো শক্ত হাত বাড়িয়ে মুখে টেনে সরাসরি নিজের চড়া বুকের মাঝে নিয়ে এলো। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরের ঘ্রাণ পাওয়া মাত্রই ময়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোটা ময়ের বহুদিনের পুরনো অভ্যাস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময় মেহেরকে এভাবেই জড়িয়ে ধরে ঘুমাতো। আর আজ এই চৌধুরী বাড়িতে সৌজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ রেখেই নিজের ছোট্ট ভেজা গলায় অত্যন্ত আদরের সুরে ফিসফিস করলো,
আপনি অনেক ভালো প্রফেসর সাহেব। লাভ ইউ। কথাটা শেষ করতে করতেই ময়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে বুঝে এলো। উজানের বুকে নিরাপদ আশ্রয়ে সে নিমেষে গভীর ঘুমের দাসে তুলে গেল। উজান নিজের বুকের উপরে ময়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দে ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথরের হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের আলক্ষ্যে অত্যন্ত আলতো ও কোমল ছোঁয়ায় ময়ের রেশমি চুলগুলোর উপর হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় উজান নিজেও মুখে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমাল। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে। সে অভিমানে হয়তো চাঁদেরও আজ দেখা মেলেনি। মাথার উপরে সে মেঘলা আকাশটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারদিক নিস্তব্ধ, অথচ এই অসময়েও মেহের একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কেউ কখনো তার কোনো ইচ্ছেতে অনধিকার প্রাচীর হয়ে দাঁড়িয়ে বাধা দেয় না। এত রাতে সে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর চৌধুরী, যিনি সম্পর্কে উজানের চাচা এবং ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিলেন বটে। তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটাননি। এই অল্প কদিনেই মধ্যই মেহেরের প্রতি এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই বিধায় মেহেরকে তিনি একদম নিজের মেয়ের মতোই স্নেহ করেন। তাই তো মেহের ছাদে আসার পর থেকে এই গভীর রাতের মাঝেও সেই মানুষটা দূর থেকে বারবার উঁকি দিয়ে দেখে গিয়েছেন যে তার মা জননী একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার সেই স্নেহ মাখা চাউনি বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকেই তাকে হেসে বলেছিল সে যেন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমায়। এই পৃথিবীতে যদি তার জন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে, তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেহেরের মুখে এমন ভরসার কথা শুনে আকবর চৌধুরী নিজের মনের সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগে রুমে ফিরে গিয়েছেন। মেহের এবার নিজের দৃষ্টি ঘুরে পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদের একটা দোলনায় বসে এক কপোতি পরম আনন্দে দুলছে আর গল্প করছে। এই চৌধুরী বাড়িতে আসার পর মেহেরের ওদের সাথে কয়েকবার কথা হয়েছে। দুজনেই ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকেই। কিন্তু এই সুখী দম্পতি দেখতে দেখতে আচমকা মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন এক নিমিষে কাল বৈশাখের কালো মেঘে ঢেকে গেল। ছাদের তীব্র ঠান্ডা বাতাস এসে যেমন তার খোলা চুলগুলোকে উড়াতে লাগলো, ঠিক তেমনি তার ভেতরের ক্ষতবিক্ষত হৃদয়টাকেও চট করেই এলোমেলো করে দিল। 5 বছর আগে সে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর কাল রাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সে অতীত মনের ভেতর এক গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ঠিক তখনই মেহেরের নাসিকাপটে পুরুষালী পারফিউমের এক মিষ্টি ও চেনা ঘ্রাণ এসে ধাক্কা দিল। এই সুবাসবত চেনা তার। সে আলতো করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকা দিয়ে দেখলো ইফাত এসে দাঁড়িয়েছে। মেহের এবার আর আগের মতো রাগ করে বা ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল লোকটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটা চুইং গামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিনে মেহের ইফাতের মধ্যেও কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি। আর ঠিক সেই ভরসাতেই সে এখনো শান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বর মেহেরের কানের কাছে ভেসে এলো। আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। ইফাতের মুখে ওই একটি শব্দে মেহেরের থমকে যাওয়া হৃদয়ে হঠাৎই এক অজানা দোলা দিয়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে একরাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যা নামটা শুনতে ভীষণ কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকারময় জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি হাসলো। নামটা ভীষণ সুইট, তবে এই সুন্দর উপাধিটা আমার মতন মেয়ের জন্য একদম নয়। সেই জন্য আপনি আমাকে মেহের নামে ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাত্রে সরি বলার কারণ জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেহেরের কথার মাঝে আজ একটু বিরক্তির ছোঁয়া নেই। ইফাত ঠিক এইটুকুই চেয়েছিল মেয়েটার কাছ থেকে। সে নিজের মাথা চুলকাতে চুলকাতে চপল সরে আওড়ায়, এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কি করে, হ্যাঁ? আর তুমি কি জানো যখন তুমি হাসো তখন দেখতে বড্ড বেশি কিউট লাগে তোমার। মেহেরের এবার এক ভ্রু কুচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্ল্যাট করছেন আমার সাথে?
আরে না, আমি একদম সিরিয়াসলি বলছি। মেহা নিজের মুখটা ঘুরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। মুখ ছেড়ে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আজ আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝি অভিমান করে বসে আছে? তাই তাদের না পেয়ে আমার সাথে টাইম পাস করতে এসেছেন এখানে? আচ্ছা, তুমি কথায় কথা ওইসব মেয়েদের কেন টেনে নিয়ে আনো বলো তো? শোনো ফুলকন্যা, এই গার্লফ্রেন্ড বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওরা আমার জাস্ট ফ্রেন্ড, ব্যাস। বুঝতে পেরেছি। এরপর দুজনেই কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলে ইফাতের অবাধ্য চোখ জোড়ায় সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের উপরে আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে সে থমকে যায়, তা ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যেন কিছুতেই সায় দেয় না। যে ইফাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বাড়ির বাইরে বন্ধুদের সাথে টই টই করে আড্ডা দিয়ে বেড়াতো, জানিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না, সেই ইফাত এখন 24 ঘন্টার মধ্যেই হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা বাইরে থাকে আর বাকিটা সময় ঘরের কোণে কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই। তা বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও ওজানের তীক্ষ্ণ চোখ ঠিকই ফাঁকি দিতে পারেনি। ওজান অবশ্য বারণ করেনি, তবে সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছে। কারণ একটাই, ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। তার জল জ্যান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝে হুট করে ইফাতের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এইটুকু সময় কম হলেও অন্তত 50 বারের উপর ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজের তো কোনো হিসাবই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে মনে ভাবলো, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না, সেখানে এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার কি দরকার। ইফাতের ওই চরম বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে মেহরার নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেহেরের সেই মুক্ত ছড়ানো হাসির দিকে তাকিয়ে ইফাতও নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে উঠল। মেহের নিজের হাসি থামিয়ে বলল, আপনার এত এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোন মেসেজ করছে, অথচ আপনি রুমিয়ে শুয়ে যে এখানে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে কথা বলছেন না কেন? আরে চুপ করো তো। ওই অসহ্য মেয়েদের সাথে এখন আর বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করে না আমার। জানো, গত 1 সপ্তাহ থেকে আমি কারোর সাথে একটাও কথা বলিনি। সবার সাথে একদম অফিসিয়ালি ব্রেকআপ করে নিয়েছি। তবুও কিছু বেয়াদব মেয়ে নাছর বান্দার মতো আমাকে বিরক্ত করে যাচ্ছে। তবে আমি তো জানতাম ওইসব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতে না পারলে আর ফ্ল্যাট করতে না পারলে আপনার মনে শান্তি মিলে না। ওটা শান্তি ছিল না ফুলকন্যা, ওটা ছিল একটা সস্তা নেশা। অবশ্য সেই সস্তা নেশা আমার মন থেকে এখন পুরোপুরি কেটে গেছে। এখন আমার লাইফে এমন একজন বিশেষ মানুষ এসেছে যাকে ঘিরে এই চঞ্চল আমিটা বাকি জীবনটা শান্ত হয়ে কাটাতে চাই। তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু এই মেয়েদের নেশা কেন, আমার লাইফের যত রকমের বাজে অভ্যাস আছে, আমি এক পলকে সব ছেড়ে দিতে রাজি আছি। মেহের ইফাতের চোখের সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি হেসে বলল, বেশ ভালো তো। তা আপনার বিশেষ মানুষটার সাথে আমাকে কোনো একদিন দেখা করিয়ে দিয়েন তো। না মানে তাকে আমি একটু পার্সোনালি বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন ওভাবে টই টই করতে না দিয়ে জলদি কোনো একটা কাজে জয়েন করতে বাধ্য করে। ইফাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো উজ্জ্বল করে বলল, আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? আমার খুশির চেয়েও আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সব সময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে তাদের পাশে এসে দাঁড়ায়। ওকে ফাইন, আগামীকাল থেকে আমি ড্যাডের সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখবো। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতের শীতল বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল, তাই সে রেলিং ছেড়ে পাশের দোলনাটায় গিয়ে বসলো। ইফাতও কোনো দ্বিধা না করেই ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশে বসলো। গত 1 সপ্তাহে এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকে চিনেছে মেহের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল, লোকটা আসলে তেমন নয়, শুধু একটু ছন্নছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে যে তীব্র ঘৃণা আর ভয় জন্মেছিল, চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার দেখে তা যেন এখন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রতিটা ছেলে একদম ভিন্ন ধাতুতে গড়া।
তারা নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিস ফিস করে মেহেরের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকার ছাদে চলে এলে তোমার একটুও ভয় করছিল না? যদি হুট করে কোনো ভূত প্রেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টিটা স্থির করে ইফাতের চোখের উপর রাখলো। তার ঠোঁটের কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত ও গম্ভীর গলায় উত্তর দিল, তাসনুবা মেহের কোনো কাল্পনিক ভূতপ্রেতকে ভয় পায় না মিস্টার। সে যদি এই পৃথিবীর কাউকে সবচেয়ে বেশি ভয় পায় তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোয় ভরা সুন্দর জীবনকে এক নিমিষে অন্ধকার নরক বানিয়ে দিয়েছে। মেহেরের কথার ভেতরে সে তীব্র লুকানো ক্ষত টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, সেজন্যই কি তাহলে তুমি এতদিন আমার সাথে একটাও কথা বলোনি, আমাকে এড়িয়ে চলেছ? কিন্তু কেন তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কি হয়েছিল তোমার অতীতে? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সেসব কথা আপাতত মনের গহীন কোণে লুকানো থাক, সময় হলে কোনো একদিন বলবো। কিন্তু তার আগে বলো, শুনলাম তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কথাটা কি সত্যি? আপনাদের বাসা মেহমান হয়ে এসেছি আজ প্রায় 15 দিন হয়ে গিয়েছে। তাছাড়া আগামীকাল থেকে কলেজও খুলবে, তাই ভাবছি আমি কাল কলেজ শেষ করে সরাসরি ফুফির বাসায় চলে যাব। ভাইয়াকে বলে দিয়েছি সে এসে আমার জিনিসপত্র নিয়ে যাবে। মাত্র 15 দিনেই কেউ কি এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই। মেহের দুলনায় দুলতে দুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো, তাহলে নিজের শ্বশুর বাড়ি বানিয়ে ফেলো। মেহের ইফাতের সে অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজের জোড়া ভ্রু কুঁচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বাড়ছে, চলো এবার নিচে নামা যাক। মেহের ইফাতের পায়ে পা মিলিয়ে নিচে নেমে গেল। আর ইফাত তার চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উজানের ভার্সিটির প্রথম দিন, তাই আগে রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির হয়। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসলো। সোফায় অন্য প্রান্তে বসে আরাম করে সকালের গরম চায়ে চুমুক দিচ্ছেন আরিফুল চৌধুরী, ভুয়া আকবর চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়েই এক মনে নিজের ফোনের স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরীর চায়ের কাপটা পেরিচে রেখে ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময় এক হাসি দিয়ে বলে উঠলেন, কিরে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর? বাবার মুখ থেকে ফুট করে এমন অদ্ভুত ও বাঁকা প্রশ্ন শুনে ওজান নিজের জোড়া ভ্রু কুঁচকে তাকালো। সকাল সকাল বাবা হঠাৎ তাকে ঘুমের ব্যাপারে কেন এমন জেরা করছেন তার মাথায় ঠিক ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু রেখেই সংক্ষেপে জবাব দিল, কেমন আবার হবে, রোজ যেমন স্বাভাবিক ঘুম হয় গত রাতেও তেমনই হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফায় আরও একটু ঝুঁকে সে চোখ টিপে বললেন, একদম ঠিকঠাক শান্তি মতো ঘুমটা হয়েছে তো? বাবার এই মাত্রাতিরিক্ত কৌতূহল আর চপল চাহনি দেখে ওজন এবার পুরোপুরি বিরক্ত হলো। সে ফোনটা পকেটে পরে ফিসফিসে বলল, ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাইজলামো করো না তো। নিজের জোয়ান ছেলেকে সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটু বাধলো না? ছি। আরে এতে আমার লজ্জা করতে যাবে কেন? হ্যাঁ, আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মুখ্যম জবাব দিলেন। বাবার এমন তেরা বেরিয়ে উত্তরের পর ওজনের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবলেও তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আছে তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভেতরে বসে আছে সবচেয়ে বড় শত্রু, নিজের জন্মদাতা বাপ। রুমে থাকলে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলে এই বাবা নামক শত্রু পেছনে লেগে থাকে। ওজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা পাকিয়ে ভেঙচি কেটে বলে উঠলেন, তুই আমার ছেলে, ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল এখনো দাদা হওয়ার সুখবর দিতে পারলি না শালা। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই ওজান সোফা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই টর্চার সে আর নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে ডাকলো, আম্মু, ও আম্মু।
তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও তোমার ওই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তেই কিচেন রুম থেকে খাবারের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসে নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বললেন, তুমি আবার সাত সকালে আমার ছেলেটার পেছনে লেগেছো? ছেলেটার আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাস নেবে, মনটা ফ্রেশ রাখা দরকার। তোমার বুড়ো বয়সের ফাজলামো আর বিরক্ত করা একটুও বাদ যায় না। বইয়ের ওই বাঘিনী রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যে মিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললেন, আরে না মৌসুমি, তুমি ভুল বুঝছো। আমি তো জাস্ট ওকে। তুমি একদম চুপ করো, আর একটাও বাড়তি কথা যদি আমার ছেলের উদ্দেশ্যে বলছো তবে আজ তোমার কপালে কোনো ভাঁজ জুটবে না বলে দিলাম। বইয়ের মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বিড়ালের মতো চুপসে গিয়ে সোফায় সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজান আর নিজের হাস্য চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল এবং বাবার দিকে তাকিয়ে টিটকারের সুরে বলল, কি হলো ড্যাড, এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী তখন উজানের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসা আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে হঠাৎই অত্যন্ত গম্ভীর ও রসাত্মক সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলার ডান পাশে ওটা কিসে কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আছে যে। সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক ও বোমা ফাটানো প্রশ্নে উজান মুখের খাবার গিলতে গিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথেই নিজের এক হাত দিয়ে গলার সেই নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কামড়ের দাগ বসে আছে। গত রাতে ঘুমানোর ঘুরে মৌ মহাশয়া উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করেই উজানের গলাটাকে চিকেন লেগ পিস ভেবে সজোরে কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের মধ্যে তুমুল ঝগড়ার যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই রাগে খুবই মেজাজ গরম করে নিচে নামতে এখন সবার সামনেই এই নতুন কাণ্ড। উজান নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে তাতে দাঁত পিষে চরম হুমকি দিল। ভাইয়া বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হবে, মনে রেখো। আরিয়ানের কথার খেয়ে ধরে এবার ছোট চাচা আকবর চৌধুরীও নিজের চশমাটা নাকের উপর ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যি তো আরিয়ান তো ভুল কিছু বলেনি? ওভাবে কিসে দাগ হলো তোর গলায়? মশা তো এত বড় কামড় দেয় না। আরিয়ান হাসতে হাসতে বলে, এখনো বুঝলে না ছোট চাচ্ছু, নতুন নতুন বিয়ে করছে, রুমে একদম ব্যান্ড নিউ বউ এসেছে, সো গলায় এমন মশামাছির কামড়ের দাগ তো একটু আধটু থাকবেই। অথচ আমাদের সামনে জেন্টলম্যান সেজে এমন ভাব ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ। ভাইয়া, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।